আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও ক্লাসে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটা একটু অন্যরকম হতে যাচ্ছে। তার কারণ আমার বাসায় আমার কম্পিউটারটা নাই। এবং এটা ছাড়া আসলে আমি আমার ক্লাসের জন্য যে নোটস রেডি করি সাধারণত সেটা করতে পারতেছি না। তো আমি ভাবতেছিলাম যে আজকে আমরা একটু ভিন্ন কিছু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হবে যে কীভাবে ChatGPT ইউজ করে আমরা ইংরেজি শিখতে পারি। তো আসেন শুরু করা যাক। প্রথমেই আমি ব্রাউজারে ঢুকে যাচ্ছি। আমার ব্রাউজারে আগে থেকেই আমি ChatGPT খুলে রাখছিলাম। তো আমি ChatGPT-তে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় বা কি এগুলাতে যাচ্ছি না। আমার আমি যেটা দেখাতে চাই আপনাদের সেটা হচ্ছে যে কী ধরনের প্রম্পট ইউজ করে আমরা আসলে ChatGPT AI এর সাহায্যে ইংরেজিটা শিখতে পারি। যেরকম আমি যদি বলি যে explain apostrophe s to me, এখানে কিওয়ার্ডটা হচ্ছে এক্সপ্লেইন। আপনি এক্সপ্লেইন বলে যা কিছু লিখবেন সে ওইটাই আপনাকে বলে দিবে। ওই যে টু মি এটা আসলে বলার দরকার নেই, শুধু এক্সপ্লেইন অমুক এতটুকুই একটা ভ্যালিড সেন্টেন্স। আচ্ছা দেখেন ও কি বলছে। The apostrophe s has three main uses in English. যে ইংরেজিতে অ্যাপস্ট্রফি এস এর তিনটা ব্যবহার আছে। আমরা জানি যে অ্যাপস্ট্রফি এস হচ্ছে ওই যে একটা শব্দের পরে উপরে করে ছোট করে একটা কমা দেয়, তারপর একটা এস লেখে। মানে আমরা বাংলায় যেভাবে এর ব্যবহার করি ওইটা ইংরেজিতে অ্যাপস্ট্রফি এস দ্বারা বোঝানো হয়। তো এখানে ওইটার ইউজেজগুলো দেখাচ্ছে, দেখেন। The apostrophe s has three main uses in English. Number one, possession, যে কোনো কিছুর মালিকানা। ইট শোজ দ্যাট সামথিং বিলংস টু সামওয়ান অর সামথিং, মানে এটা দ্বারা প্রকাশ পায় যে কোনো কিছু কারো মালিকানাধীন। এক্সাম্পল, জনস বুক, দ্য বুক বিলংস টু জন। সো আমরা বাংলায় হলে বলতাম জন এর বই, ইংলিশে বলতেছে জনস বুক। দ্য ডগস কলার, যে কুকুরটার কলার, কুকুরটা এর কলার, মানে আমরা তো কুকুরটার বলে ফেলি, তো ভিতরে একটা এর আসলে লুকানো আছে। তো ওই একই জিনিসটা ইংরেজিতে বলতেছে কি, দ্য ডগস কলার, দ্য কলার বিলংস টু দ্য ডগ। সো এটা ছিল অ্যাপস্ট্রফি এস এর প্রথম ব্যবহার। নেক্সট আমাদের পয়েন্টটা হচ্ছে কন্ট্রাকশন ফর ইজ অর হ্যাজ। আচ্ছা, it's a shorter way to say is or has. আচ্ছা, এক্সাম্পল, শি ইজ হ্যাপি, শি ইজ হ্যাপি। তো শি ইজকে কন্ট্রাক্ট করে সংক্ষেপিত করে শি ইজ বলতেছে, শি ইজ হ্যাপি। হি ইজ ফিনিশড হিজ হোমওয়ার্ক, হি হ্যাজ ফিনিশড হিজ হোমওয়ার্ক। এখানে এই যে অক্সিলারি ভার্বগুলোকে সংক্ষেপিত করার জন্য অ্যাপস্ট্রফি এস ইউজ হচ্ছে। আচ্ছা, এটা গেল সেকেন্ড ব্যবহার। আর থার্ড ব্যবহার হচ্ছে প্লুরাল ফর্মস ইন সার্টেন এক্সপ্রেশনস, দো লেস কমন, যদিও এটা অপেক্ষাকৃত কম দেখা যায়। Sometimes the apostrophe s can indicate the plural of letters, numbers, or abbreviations. Example, mind your P's and Q's. There are 2 sevens in the number. এখানে ব্যাপারটা হচ্ছে মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউস। এই কথাটার অর্থ হচ্ছে যে পি আর কিউ কোথায় ব্যবহার করতে হয় এটা খেয়াল রাখো, এটা মানে মনে রাখো। এটা হচ্ছে ধরেন আপনি কাউকে স্পেলিং করার সম্পর্কে কিছু একটা অ্যাডভাইস দিচ্ছেন, তখন হয়তো আপনি এটা বলতে পারেন যে পি আর কিউ এই লেটারগুলো কিন্তু একটু ট্রিকি, এটা কোথায় বসে এটা সবসময় খেয়াল থাকে না। সো এই জন্য এগুলো মাইন্ড এ রাখা। সো মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউস, এভাবে লেটারের পরে লেটারের প্লুরাল বুঝাইতে, নাম্বারের প্লুরাল বুঝাইতে অ্যাপস্ট্রফি এস ইউজ হয়। সো এই ছিল মূলত অ্যাপস্ট্রফি এস এর প্রধান ব্যবহার। আচ্ছা, তারপরে ChatGPT আমাদেরকে কি বলতেছে, উড ইউ লাইক এক্সাম্পলস অর এক্সপ্লেনেশনস অন এনি স্পেসিফিক ইউজ অফ অ্যাপস্ট্রফি এস। দেখে দেই, ইয়েস প্লিজ। আমি ChatGPTর সাথে প্লিজ, থ্যাংক ইউ এগুলো বলতে পছন্দ করি। এইটা জাস্ট মানে আমার পার্সোনাল চয়েস। না বললেও ও যে কিছু মনে করবে তা না, কারণ ও হচ্ছে মেশিন। এখানে আমাদের মোটামুটি সেম জিনিস বলতেছে, মানে আরেকটু বিস্তারিত করে। আচ্ছা, প্লুরাল নাউন,
নতুন একটা জিনিস আসছে, সেটা হচ্ছে প্লুরাল নাউন। আগে তো আমরা পড়ছিলাম যে, সেকেন্ড আমি ইয়েটা বের করি, হ্যাঁ স্ক্রিনটা বড় করে নিলাম। আচ্ছা, আমরা তো পজেশনের জিনিসটা আগেই জেনে নিছি যে কোনো কিছু এর। তো অ্যাপোস্ট্রফির আরেকটা মানে খুব পিকুলিয়ার ব্যাপার আছে, সেটা হচ্ছে কখনো কখনো মানে আমরা যেরকমটা দেখি কথার কথা দ্য টিচার্স ডেস্ক, এই সেন্টেন্সটার মধ্যে যেমন আপনারা খেয়াল করেন, আমি একটু মার্ক করে দিই যে এই যেমন ধরেন এই সেন্টেন্সটা দ্য টিচার্স ডেস্ক, যে দ্য ডেস্ক বিলংস টু দ্য টিচার। তো অ্যাপোস্ট্রফি এসটাকে আমরা সাধারণত এই অবস্থায় দেখে অভ্যস্ত, যে আগে কমা হয় পরে এসটা বসে। আর একটা আনকমন ইউজেজ আছে যেটা এখানে দেখাইছে আমাদের আরও ফার্দার এক্সপ্লেনেশনে, সেটা হচ্ছে প্লুরাল নাউন ইফ দ্য নাউন ইজ প্লুরাল অ্যান্ড এন্ডস ইন এস, জাস্ট অ্যাড অ্যান অ্যাপোস্ট্রফি উইদাউট অ্যান অ্যাডিশনাল এস। এক্সাম্পল, আচ্ছা এই নিয়মটা একটু ব্যাখ্যা করে বলি। সেটা হচ্ছে যে একটা শব্দ, একটা নাউন, সেটা যদি আগের থেকেই মানে প্লুরাল হয়ে থাকে এবং আগের থেকেই যদি এটার শেষে এস থাকে, তাহলে শেষের যে এসটা সেটার পরে শুধু একটা কমা দিলেই হবে, নতুন করে আর এস দিতে হবে না। এক্সাম্পল, দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক, এখানে ছাত্রদের হোমওয়ার্কের কথা বলা হচ্ছে। সো এখানে কিন্তু ওই অ্যাপোস্ট্রফি এস দিতে গিয়ে আমরা আসলে নতুন করে আর এস বসাবো না, আমরা বলবো না যে দ্য স্টুডেন্টসেস হোমওয়ার্ক, শুধু দ্য স্টুডেন্টস হোমওয়ার্ক, দ্য হোমওয়ার্ক বিলংস টু দ্য স্টুডেন্টস। দ্য ডগস পার্ক, দ্য পার্ক ইজ ফর দ্য ডগস। আচ্ছা, আর plural noun that doesn't end in s, add s as you would with a singular noun. আচ্ছা, যদি প্লুরাল নাউনটা এমন হয়ে থাকে যে এটা শেষে এস নাই, তাহলে যথারীতি অ্যাপোস্ট্রফি এসের যে ব্যবহার সেটাই হবে। এক্সাম্পল, দ্য চিলড্রেন্স বুক, যে আমরা জানি চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে প্লুরাল। তো আর বাচ্চাদের বই, ওইটা হচ্ছে তখন চিলড্রেন্স, কারণ চিলড্রেনের শেষে এস নাই। তারপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছে, দ্য মেনস লকার রুম। সো ছেলেদের লকার রুম, এখানে মেন এর শেষে কিন্তু এস নাই, তো এই কারণে এখানে অ্যাপোস্ট্রফি এস হচ্ছে। কন্ট্রাকশন ইজ অর হ্যাজ, এগুলো আমরা পড়ে ফেলছি। প্লুরাল ফর্মস ইন সার্টেন এক্সপ্রেশনস, এগুলোও হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। সো এগুলো ছিল অ্যাপোস্ট্রফি এসের কিছু মানে বেসিক ধারণা। আচ্ছা, চলেন আমরা আরেকটা টপিক দেখি, এক্সপ্লেইন homonyms and homophones. no, আমি এক্সপ্লেইন বানান ভুল করছি, সরি, ঠিক করে নিচ্ছি। এক্সপ্লেইন এই যেটা। স্যার, আমরা দেখতেছি হচ্ছে যে চ্যাট জিপিটি ইউজ করে আমরা যারা ইংলিশের স্টুডেন্ট, যারা আমরা ইংরেজি ভাষা শিখতে চাই, তারা কিভাবে চ্যাট জিপিটি ব্যবহার করে ইংরেজি ভাষায় আমাদের দক্ষতা আরও বৃদ্ধি করতে পারি, ঠিক আছে? এবং চ্যাট জিপিটি এটার জন্য খুব অসাধারণ একটা টুল। বিশেষ করে এই যে রচনা লেখা বা বেসিক্যালি লেখালেখির যে কোনো কাজ, আপনি রিপোর্ট লেখেন, আপনি লেটার অ্যাপ্লিকেশন বা ইমেল লেখেন, আপনি একটা ভাউচার লেখেন, যেটাই লেখেন, চ্যাট জিপিটির লেখার হাত অসাধারণ ভালো। আমি আপনাদেরকে যেই কন্টেন্টগুলা উপরে হচ্ছে যে ভিডিও ক্লাসগুলো তৈরি করি, সেখানে চ্যাট জিপিটি থেকে আমি বেশ খানিকটা হেল্প নিই, এটা আমার স্বীকার করতে মানে কোনো বাধা নেই। আর হচ্ছে যে তবে জিনিসটা হচ্ছে যে আসলে মানুষের কিছুটা ইনপুট লাগে, কারণ এআই আসলে সব কিছু সবসময় বুঝতে পারে না। তো একটা রেজাল্ট জেনারেট করে দেয়, কিন্তু সেটার একটা হিউম্যান ওভারসাইট লাগে। আচ্ছা, আসেন দেখি যে ও আমাদেরকে কি বলতেছে, যে হোমোনিম এবং হোমোফোন কি জিনিস। তো আমরা ওরটা তো পড়বই, তার আগে আমি একটু জাস্ট একটা খুব ব্রিফ আইডিয়া আপনাদেরকে দিয়ে নিই। সেটা হচ্ছে যে ইংরেজি ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলার হয়তো উচ্চারণ সেম, বানানো সেম, কিন্তু অর্থ ভিন্ন। এটার একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে ফেয়ার শব্দটা। যেমন আমরা বলি যে আমরা ফেয়ার অ্যান্ড লাভলির সাথে পরিচিত, ফেয়ার অ্যান্ড লাভলি, ওই ফেয়ার মানে হচ্ছে ফর্সা, বানানো হচ্ছে FAIR। কিন্তু ফেয়ারের আরেকটা অর্থ সম্পর্কে আমরা জানি, সেটা হচ্ছে যে ওই যে ন্যায়সঙ্গত, যেমন আমরা বলি না যে হ্যাঁ কাজটা কিন্তু ফেয়ার হইলো না। সো ওই রকম
ফেয়ারের আরও অর্থ আছে, যেরকম ফেয়ার, বুক ফেয়ার, 21শে বুক ফেয়ার আমরা বলি। সো ওইটা তখন হচ্ছে মেলা। আর আরও একটা ফেয়ার আছে যেটা হচ্ছে FARE, ওইটা হচ্ছে ভাড়া, যে হাউ মাচ ইজ দ্য ফেয়ার, যে ভাড়া কত, ওই রকম। সো এইগুলো হচ্ছে যে হোমোনিম, হোমোফোন, এই ক্যাটাগরি জিনিস এই টপিকের আন্ডারে। তো আসেন দেখি যে চ্যাট জিপিটি আমাদেরকে কীভাবে হোমোনিম বোঝাচ্ছে। সো homonyms are words that sound the same and are spelled the same but have different meanings. Essentially, they are one word that can have multiple meanings depending on the context. Example, bat, the animal that flies, and bat, a piece of equipment used in baseball. Baseball ক্রিকেটেও আছে। সো আমরা জানি ব্যাট এর একটা অর্থ হচ্ছে বাদুড়, ব্যাটের একটা অর্থ হচ্ছে ওই যে ক্রিকেট ব্যাট বা বেসবল ব্যাট। আচ্ছা, এরকম আরও এক্সাম্পল হচ্ছে লেফট, দি অপোজিট অফ রাইট, যে বাম দিক। আর লেফট, দ্য পাস্ট টেন্স অফ লিভ, লিভের পাস্ট ফর্ম, যে হি লেফট অ্যান আওয়ার আগো, কথার কথা, সে 1 ঘন্টা আগে চলে গিয়েছে। সো এটা যেই লেফট আর বাম দিক বুঝাইতে যে লেফট ব্যবহার হয়, দুইটার বানান এক, উচ্চারণ এক। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা ইংরেজি ভাষার আসলে এক ধরনের দুর্বলতা, যে তার যে মানে ভিন্ন ভিন্ন জিনিস বোঝানোর জন্য তার একই শব্দ ব্যবহার করতে হয়। মানে অর্থাৎ কিনা তাদের ভোকাবুলারিতে আসলে এই শব্দগুলো নাই, শব্দের অভাব পড়ছে দেখা তারা এক শব্দ মানে একাধিক জায়গায় লাগাইতেছে। জিনিসটা এরকম যে আমি সপ্তাহে 7 দিন একই জামা কাপড় পরে হচ্ছে একটা জায়গায় গেলাম, তো আসলে দেখে তখন কি মনে হবে যে আচ্ছা আমার মনে হয় জামা কাপড় নাই, এই জন্যই এরকম এক জামা বারবার পরতেছি। সো ইংরেজি কিন্তু এই কাজটাই করতেছে, যে একই শব্দ তারা একাধিক জায়গায় লাগাইতেছে, যেটা আসলে মানে করলে মানুষের জন্য বুঝতে কিন্তু একটু কঠিন হয়ে যায়, বিশেষ করে যারা নিউ ইউজার, বাইরের থেকে বহিরাগত যারা ইংরেজি শিখতে চায়, তাদের মাতৃভাষা ইংরেজি না, তাদের জন্য এটা বেশ কনফিউজিং। সো এবং কনফিউজিং দেখেই এটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। এটা যদি সহজ কিছু হইতো তাহলে এটা নিয়ে আসলে কথা বলার কিছু ছিল না। আচ্ছা, চলেন দেখি এরপরে আর কি বলছে। In these cases, the pronunciation and spelling are identical, but the meanings are different. যে এই ক্ষেত্রগুলোতে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ এবং স্পেলিং হচ্ছে আইডেন্টিক্যাল, একই রকম, হুবহু সেম, বাট দ্য মিনিংস আর ডিফারেন্ট, যে অর্থ কিন্তু আলাদা। আচ্ছা, ওইটা ছিল হচ্ছে হোমোনিম, আর এখন আসছে হোমোফোন। আসলে স্যার হোমোনিম, হোমোফোন কোনটা কি এগুলা কেউ কোনো দিন আপনাকে জিজ্ঞাসা করবে না, এটা ডেফিনিশনও কেউ আপনাকে লিখতে বলবে না, কিন্তু জাস্ট শুনে রাখা আর কি, যে আচ্ছা এই জিনিসগুলো যে আছে, এগুলোর অস্তিত্ব আছে। Right. So homophones are words that sound the same but have different meanings and are spelled differently. যে হোমোনিম হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো শুনতে একই রকম শোনায় বাট হ্যাভ ডিফারেন্ট মিনিংস, কিন্তু তাদের অর্থ আলাদা, অ্যান্ড আর স্পেলড ডিফারেন্টলি, এবং তারা মানে আলাদা আলাদাভাবে তাদের বানান করা হয়। Homophones can be tricky in spoken English because they sound identical. মানে কথা বলার সময় হোমোফোন শুনলে একটু ঝামেলা হতে পারে, কারণ শুনতে তো সেম লাগে, বাট ইন রাইটিং দেয়ার স্পেলিং হেল্পস ডিস্টিংগুইশ দেম। স্যার ডিস্টিংগুইশ মানে চিনতে পারা, চিহ্নিত করতে পারা, রেকগনাইজ করা। সো ইন রাইটিং দেয়ার স্পেলিং হেল্পস ডিস্টিংগুইশ দেম, লিখিত রূপে এগুলোর স্পেলিংয়ের কারণে বুঝতে পারা যায়। আচ্ছা, এক্সাম্পল, দেয়ার বিলঙ্গিং টু দেম, দেয়ার, THERE, দেয়ার আ প্লেস, অ্যান্ড দেয়ার কন্ট্রাকশন অফ দে আর। স্যার এই যে দেয়ারের যে 3টা ভার্সন আছে, বিশ্বাস করবেন কিনা জানি না, স্বয়ং যাদের মাতৃভাষা ইংরেজি তারা পর্যন্ত এটা প্যাচ লাগায় ফেলে, ঠিক আছে, যে একটার জায়গায় আরেকটা ব্যবহার করে ফেলে। সো আমি আজকে মানে ব্যাখ্যা করে দিচ্ছি, হোপফুলি সামনে কখনো আপনাদের আর সমস্যা হবে না। জিনিসটা হচ্ছে THEIR, দেয়ার যেটা আছে এটা হচ্ছে তাদের, বাংলায় আমরা যে বলি তাদের, ওইটা হচ্ছে এই দেয়ার। যদি সম্ভব হয় খাতা কলম নিয়ে লিখে ফেলেন। তারপরে একটা আছে দেয়ার, THERE, দেয়ার, এই দেয়ারটার মানে হচ্ছে সেখানে। আর লাস্টলি আছে হচ্ছে দেয়ার, THEY, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে RE, ওই যে আমরা অ্যাপোস্ট্রফি পড়ে আসলাম, এখানে এটা হয়েছে যে আর ইজ, এগুলো মাঝে মধ্যে আপনার ইয়ে হয়, কন্ট্রাকশন হয়ে এই যে অ্যাপোস্ট্রফি এস বসে। অ্যান্ড দেয়ার, এই দেয়ারের মানে হচ্ছে তারা, দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে ওই রকম। আচ্ছা, এই গেল একটা।
তারপরে হচ্ছে টু প্রিপোজিশন, আমরা আবার এক্সাম্পলে আসছি। যে যে হোমোফোন, রাইট, হোমোফোন। সো হোমোফোনের এক্সাম্পল আরেকটা বলতেছে যে টু হচ্ছে একটা প্রিপোজিশন, আর টু TWO2, the number 2, and TOO2 meaning also or excessive. দেখছেন, মানে আসলে অর্থ পাওয়া গেছে চারটা, এই টু শব্দটার দুইটা আলাদা আলাদা অর্থ আছে। কি বলবো। সো TO2 মানে প্রতি, যেরকম আমরা ফ্রম আর টু লিখছি চিঠিতে ছোটবেলায়, সো ওইটা একটা এক্সাম্পল টু। আই এম গোয়িং, কি হয়, আই এম গোয়িং টু দ্য হসপিটাল, কথার কথা, যে আমি হাসপাতালে যাচ্ছি, হাসপাতালের দিকে যাচ্ছি, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে TO2। আর TWO2 এটার আসলে ব্যাখ্যার কিছু নাই, এটা সংখ্যা দুই, এটা সবাই বুঝতে পারি। আর TOO2 যেটা আছে এটার আবার মানে দুইটা ওই সাবডিভিশন হয়। একটা হচ্ছে মানে আমিও এটার এক্সাম্পল কিভাবে দিব, যে আই লাইক আইসক্রিম টু, কথার কথা, যে হ্যাঁ ধরেন একটা বন্ধুদের একটা গ্রুপ, তারা একসাথে কথা বলতেছে, কেউ একজন বললো যে আই লাইক আইসক্রিম, আরেকজন বলতেছে আই লাইক আইসক্রিম টু, মানে কথাটা মানে দাঁড়ায় যে আমিও আইসক্রিম পছন্দ করি, এই যে আমিও বলতেছি এই ওটা হয়েছে এই টু, ঠিক আছে। এটা হচ্ছে অলসো। আরেকটা হচ্ছে এক্সেসিভ বা বাড়াবাড়ি, যেরকম ইউ আর বিং টু লাউড, যে তুমি অনেক জোরে আওয়াজ করতেছো, অথবা দ্য ম্যাথ প্রবলেম ওয়াজ টু হার্ড, যে এই অঙ্কের এই সমস্যাটা অনেক বেশি কঠিন ছিল। টু, এই TOO2 মানে হচ্ছে অতিরিক্ত, মাত্রাতিরিক্ত, ঠিক আছে। অথবা ইটস টু এক্সপেন্সিভ, এটা অনেক বেশি দামি, এরকম। সো ওইটা হচ্ছে টু। সো দেখেন এই টু উচ্চারণে যে কয়টা শব্দ পাওয়া গেছে তার আমরা চারটা মিনিং পাইলাম। সো এগুলো কিন্তু আসলে মানে অনেকে শুরুতেই হচ্ছে ক্যাচ করতে পারবে না, এগুলো আসলে ওই প্র্যাকটিস করে করে শেখার জিনিস। আচ্ছা স্যার, তারপরে আরেকটা এক্সাম্পল তারা দিছে যে নাইট, KNIGHT, নাইট হচ্ছে মেডিভেল সোলজার। মেডিভেল মানে হচ্ছে মধ্যযুগীয়। সো নাইট ইজ বেসিক্যালি একটা মানে কি বলবো, খুব এলিট টাইপের সোলজার আর কি, ধরেন আজকের দিনের কমান্ডো টাইপের। আচ্ছা, অ্যান্ড নাইট, NIGHT, নাইট, দ্য টাইম আফটার সানসেট। তো এই নাইট এর উচ্চারণ কিন্তু সেম দুইটারই, একটার আগে কে আছে এই জন্য দেখে বুঝতে পারা যায় লিখিত অবস্থায় থাকলে, আদারওয়াইজ দে সাউন্ড দ্য সেম। আচ্ছা, সামারিতে কি বলছে, হোমোনিম আর হোমোফোনের সামারি দিছে। হোমোনিম হচ্ছে সেম সাউন্ড সেম স্পেলিং ডিফারেন্ট মিনিংস, ইজি ব্যাট বা ফেয়ার। আর হোমোফোনস হচ্ছে সেম সাউন্ড ডিফারেন্ট স্পেলিং ডিফারেন্ট মিনিংস, ইজি দেয়ার ভার্সেস দেয়ার। Would you like more examples or details on how to use them? না, আমার মনে হয় আজকের মতো এটা থাকতে পারে, বাট আমাদের আজকের ক্লাসটার উদ্দেশ্য আসলে ছিল আপনাদেরকে দেখানো যে ChatGPT ইউজ করে কিন্তু আপনারা ইংলিশের যেই টপিকে আপনাদের সমস্যা, আপনারা সেটা যদি ওকে জিজ্ঞাসা করেন, ও কিন্তু খুব সুন্দর করে হচ্ছে মানে আপনাকে গুছায় অ্যান্সার দিবে। আর এছাড়াও আপনাদের দৈনন্দিন যা লেখালেখি করা লাগে সেগুলোতেও কিন্তু আপনারা এটার হেল্প নিতে পারেন। এটার আসলে অনেক ধরনের ইউজ আছে, কতভাবে যে ইউজ করা সম্ভব সেটা আসলে বলে শেষ করা মানে কঠিন হবে, অনেক লম্বা সময় লাগবে বলতে। বাট আমাদের ক্লাসের টাইম আজকে এখানেই শেষ। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর সম্ভব হলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর এছাড়াও যদি পারেন তাহলে একটু সোশ্যাল মিডিয়াতে আমার চ্যানেলটা সম্পর্কে একটা পোস্ট দেন, তাহলে আমার জন্য একটু উপকার হয়। আপনাদের এটার জন্য কোনো খরচ হবে না, বাট আমার জন্য একটা হিউজ একটা ব্যাপার হবে, প্লিজ যদি যদি পারেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।